করাইল বস্তিবাসীর মাঝে তারেক রহমান, ক্ষমতায় গেলে ফ্যামিলি ও কৃষি কার্ড ব্যবস্থা করার আশ্বাস। আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। দিনভর কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সাথে বিএনপির বৈঠক। বদলে যাওয়া বাংলাদেশে বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি, দলের পলিসি সামিটে জামায়াত আমির। My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. প্রার্থিতা প্রত্যাহার করে ভোটের মাঠ ছাড়লেন অনেকেই। পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কা মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। জুলাই স্মৃতি জাদুঘর পৃথিবীর বুকের নজিরবিহীন দৃষ্টান্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। সীতাকুণ্ডে হামলায় নিহত র্যাব সদস্যের জানাজা সম্পন্ন। অভিযানে যৌথ বাহিনী, ছাড় পাবে না কেউ। এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ট্রাম্পের এক বছরে শুল্কে অস্থির বাণিজ্য, তটস্থ সব দেশ, ক্ষুব্ধ মার্কিন মিত্ররাও। এবং টাইগারদের বিশ্বকাপ খেলা নিয়ে এখনো ধোঁয়াশা। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া, বয়কটের পক্ষে নন রফিক। এই বিশ্বকাপটা সামনে খেলা, তার মনে করি ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসিশন আসবে। বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে হবে। মুস্তাফিজুর রহমানকে যেহেতু না করছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপটা খেলা বাংলাদেশের প্রয়োজন। বাংলাদেশের মানুষের সব আবেগ খেলার ভিতরে ছিল, কিন্তু সে খেলাটাই ধ্বংস করে দিয়েছে। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছি পুরো খবরে। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করবে বিএনপি। করাইল বস্তিবাসীর জন্য গড়ে তোলা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত শিক্ষা ও চিকিৎসা। সেই সঙ্গে পাশে থাকবে বস্তিবাসীর বিপদে আপদেও। এসব কথাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে মহাখালীর করাইলে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে এই কথা বলেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে করাইলবাসী। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধানকে এক নজর দেখতে ছুটে আসেন বিপুল সংখ্যক মানুষ। এতে দোয়া মাহফিল রূপ নেয় সমাবেশে। করাইলবাসীর পক্ষে বক্তব্য দেন দুজন। তারেক রহমানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে করাইল বস্তির নানা সমস্যা সমাধানে বিএনপি প্রধানের হস্তক্ষেপ কামনা করেন। আপনি যদি আমাদের দিকে একটু নজর করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা খুব ভালো থাকবো। তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বস্তিবাসীর যাবতীয় সমস্যার সমাধান করা হবে। করাইল বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে বহুতল ভবন, নিশ্চিত করা হবে উন্নত শিক্ষা ও চিকিৎসা সেবা। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নারীর সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য নিশ্চিত করা হবে কৃষি কার্ড। মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যে সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক থেকে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে। এটি ঢাকা শহরটা অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন তারেক রহমান আপনি বলে দিলেন, এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান এভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরো যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলোকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি দর্শক, ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও ফিরছি খবরে। আগামীর রাষ্ট্র গঠন, সংস্কার ভাবনা এবং পররাষ্ট্রনীতি নিয়ে বিদেশি কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীদের সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি। মঙ্গলবার দিনভর কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। সকালে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 4 দেশের রাষ্ট্রদূত, আর বিকেলে বিদেশে বিনিয়োগকারীদের সামনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করছে বিএনপি। মঙ্গলবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে 31 দফার আলোকে এসব দেশের সাথে কিভাবে কাজ করবে বিএনপি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে আপনারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও এটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার বিকালে গুলশানের একটি হোটেলে বিদেশি কূটনীতিক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা করে বিএনপি। সভায় দলটি জানায়, জনগণের ম্যান্ডেট পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। 31 দফা এজেন্ডা কেবল রাষ্ট্র কি হবে তা নিয়ে নয়, এটি রাজনীতি কিভাবে অনুশীলন করা হবে তা নিয়েও। বাংলাদেশে শুধু নির্বাচনের জয়লাভের রাজনীতি যথেষ্ট নয়, তাই দেশের প্রয়োজনে রাষ্ট্র মেরামত ও মানুষের জীবনমান উন্নয়নে বৃহত্তর পরিকল্পনা করছেন তারেক রহমান। কোলাহল নয়, ভয় নয়, বিভেদ নয়, বরং একটি স্পষ্ট পরিকল্পনা, একটি সংস্কারকৃত রাষ্ট্র এবং এমন একটি ভবিষ্যৎ যেখানে প্রতিটি পরিবার মর্যাদার সাথে বসবাস করতে পারে, আর সেটি হোক আগামী নির্বাচনের প্রতিশ্রুতি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য।
আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুটতারাজ চালানো হয়, ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহভাবে কমে যায়। বিএনপি সে অবস্থার পরিবর্তন আনতে চায়। অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। অনুষ্ঠানে অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি নেতারা। এ সময় টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের আওতায় সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরে দলটি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শান্তি ও সৌহার্দ্যের বার্তার বিপরীতে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে, আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে বিভাজন নয়, বরং ঐক্যই হবে রাজনীতির ভিত্তি, এমন মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে জয়ী হলে কিভাবে দেশ পরিচালনা করবে জামাত, তার একটি পরিকল্পনাও তুলে ধরতে আয়োজিত পলিসি সামিটে তিনি একথা বলেছেন। জামাত আমির বলেন, নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তরুণদের মেধা কাজে লাগাতে চায় তার দল। নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত ইসলামী, তার পরিকল্পনা তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে দলটি। এই সামিটে কূটনৈতিক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমের নীতি নির্ধারকরা আমন্ত্রিত ছিলেন। সামিটে প্যানেলিস্টদের আলোচনায় উঠে আসে জামায়াত ইসলামীর আগামী 5 বছরের কর্মপরিকল্পনা। স্বাস্থ্য ও শিক্ষা, কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরা হয় এই পলিসি সামিটে। এর মধ্যে জেলায় জেলায় থাকবে বিশেষায়িত হাসপাতাল, জেন্ডার ও বয়স ভেদে মিলবে বিনামূল্যে চিকিৎসা, উপজেলায় গ্রাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন ও জেলায় জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব অ্যাক্সেস নিশ্চিত করতে চায় দলটি। সূচনা বক্তব্যে জামায়াত আমির বলেন, গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বাংলাদেশে এখনো বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তরুণদের মেধা কাজে লাগাতে চায় জামায়াত ইসলামী। I am proud that women make up 43% of my party's membership. সামিটে জামায়াত নেতারা আরো বলেন, জামায়াত দেশকে এগিয়ে নিতে একতা, সততা ও যোগ্য নেতৃত্বে বিশ্বাসী। দেশ বিদেশে নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তারা। With unity, honesty and competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity and shared prosperity. বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী বলেও জানানো হয় এই সামিটে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডিএসআরএম নির্বাচনের পথে। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচনের মাঠ ছাড়লেন অনেকেই। বিভিন্ন জোটের আসন সমঝোতার অংশ হিসেবে এই কৌশল প্রার্থীদের। ঢাকার বিভিন্ন আসনে সরে দাঁড়িয়েছেন 1.5 ডজনেরও বেশি প্রার্থী। এছাড়া সারা দেশেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন অনেকেই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দ। বুধবার প্রতীক পাওয়ার পর দিন প্রচার শুরু করবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে 12 ফেব্রুয়ারি।
পোস্টাল ব্যালট নিয়ে নানামুখী শঙ্কা রয়েছে, আর এই শঙ্কাগুলো মোকাবেলা করাই আসন্ন নির্বাচনের জন্য অন্যতম চ্যালেঞ্জ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে এসব কথাই বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে মঙ্গলবার বিকেলে আসন্ন নির্বাচনের নিরাপত্তা ও নানাবিধ বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক এক দেশে পোস্টাল সিস্টেম এক এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। পোস্টাল ব্যালটটাকে আমরা এক্সপাট্রিয়েট ভোটিংটাকে আমরা যে একটা ইনিশিয়েটিভ যে নিয়েছি ওইটাকে এটা সাকসেসফুলি করতে পারি, সেটা আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন। জুলাই স্মৃতি জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে গণভবনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন শেষে এমন কথা বলেন প্রধান উপদেষ্টা। 16 বছরের দুঃশাসন আর ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসের সংগৃহীত নির্দেশনা পর্যবেক্ষণ করে আবেগ আপ্লুত কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, তাদের সংস্কৃতির উপরে আছে, তাদের রাজা রাজার কাহিনীর উপরে আছে, তাদের ইতিহাসের উপরে আছে। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর কোথাও হয়নি, আশা করি হবে না। ভোটের আগে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এমন নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রশাসন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। আর এছাড়া এ মাসের মধ্যেই সারা দেশে 42,000 কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার এসব কথা জানিয়েছেন সরকার প্রধানের প্রেস উইং। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। স্বাগত আর একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 26 জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এই মামলায় 8 আসামির 4 জনই গ্রেপ্তার রয়েছেন, আর বাকিরা পলাতক। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে র্যাব 7 কার্যালয়ে তার প্রথম জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষ হয়, পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পতেঙ্গার র্যাব 7 কার্যালয়ে। এদিকে এই ঘটনায় আহত 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, যতদিন পর্যন্ত সলিমপুরে সন্ত্রাস নির্মূল হবে না ততদিন প্রশাসনের অভিযান চলবে। আরও একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। দর্শক আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানিয়ে দেব মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চলতি মাসের 18 দিনে $204 কোটি রেমিটেন্স এসেছে দেশে, যা আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় 69% বেশি। গত ডিসেম্বরে এসেছে $323 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $32.62 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলের রেমিটেন্স বেড়েছে। নির্বাচন ও রমজান ঘিরে এই ধারা আরও চাঙা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে 1 বছরের শাসনামলেই বিশ্ব ব্যবস্থা তছনছ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আগ্রাসী পররাষ্ট্রনীতি কার্যত গুঁড়িয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে। ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থির বিশ্ব বাণিজ্য, তার কঠোর অভিবাসন নীতিতে তটস্থ বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, আধিপত্য বিস্তারে ট্রাম্পের এমন পদক্ষেপ বিশ্বের ভূ রাজনীতিকে আরও অস্থির করে তুলবে। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে সাথে। দর্শক, আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জানিয়ে দেব খেলার খবর। ভারত বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ক্রিকেট ভক্তদের মনে চলছে এখন মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এই বিষয়ে বলছেন, কঠিন পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আর তাই বিশ্বকাপ বয়কটের পক্ষে নন তিনি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যতই চাপ তৈরি হোক না কেন ভারতে গিয়ে খেলবে না বাংলাদেশ। ঠিক কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে? আইসিসি চাপে শেষ পর্যন্ত ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, নাকি এবারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিবে বিসিবি? দফায় দফায় বৈঠকের পরও এখন কোনো সুরা হয়নি এ বিষয়ে। ভারতীয় মিডিয়ার ভুয়া খবরে খেই হারিয়ে ফেলেছেন বাংলাদেশের দর্শকরাও। ভারত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে নিউজ 24-কে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। অনেকেই বলেছেন, ক্রিকেটের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বিসিবির। ভারতে যাওয়া উচিত না, কারণ যেহেতু আমাদের ভারতের সাথে একটা ঝামেলা। ইন্ডিয়ার যে কারণগুলো দেখতেছি, আমার ব্যক্তিগত মতামতে বাংলাদেশের বিশ্বকাপটা না খেলাই দরকার। ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কার মাটিতে খেললে আমার কাছে ভালো মনে হয়। আমার কথা হচ্ছে অবশ্যই যাওয়া উচিত। আমার মনে হয় যে পরিস্থিতি ইন্ডিয়া করছে সেটা যাওয়া উচিত না। আমার মনে হয় যাওয়া উচিত। জাতীয় দলের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্য মোহাম্মদ রফিক জানান, যে ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, তা হেলায় নষ্ট করা উচিত নয়। মনে করি যে এই বিশ্বকাপটা সামনে খেলা, তা আমি মনে করি ইনশাল্লাহ একটা ভালো একটা ডিসিশন আসবে, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে হবে। অন্যদিকে ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি কে দিয়ে যতই চাপ সৃষ্টি করা হোক না কেন ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি। তবে অনানুষ্ঠানিকভাবে হলেও বিসিবির বেশ কয়েকজন পরিচালক ধরেই নিয়েছেন, এবারে আসলে খেলা হচ্ছে না বাংলাদেশে। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।